আমি বারবারই বলছি যে কোন পর্যায়ের কূটনীতিক আমি জানি না, যিনি কিনা এমন কথা বলে বসলেন যে জামাত আসলেই শরিয়া আসবে, এ ভয় পাওয়ার কারণ নাই, কারণ তারা জানে যে আমরা কি করতে পারি, আমরা তাহলে সকল গার্মেন্টসের অর্ডার বন্ধ করে দিব, আর কোনো অর্ডার বাংলাদেশ পাবে না যদি জামাত এসে শরিয়া আইন চালু করে এবং নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেয়, তাহলে আর কোনো অর্ডার পাবে না। তখন বাংলাদেশের পুরো অর্থনীতি একেবারে শূন্যে পরিণত হবে। কাজেই এ কাজ তারা কখনো করবে না। তবে আমরা এমন একটা সম্পর্ক চাই যাতে ফোন ওঠালেই তাদের বোঝাতে পারি যে আপনারা যা করছেন তার ফল দাঁড়াবে। সত্যি জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই, তাহলে গত সপ্তাহে বাণিজ্য প্রতিনিধি যুক্তরাষ্ট্র থেকে ফোন করে আমিরের সঙ্গে যুক্ত হলেন কি করে? যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় দৈনিক ওয়াশিংটন পোস্ট বাংলাদেশ সম্পর্কে তার নয়াদিল্লি ব্যুরো চিফের লেখা এমন একটি রিপোর্ট প্রকাশ করেছে যে রিপোর্টটি সম্পূর্ণতই ব্যাপক বিস্ময়ের সৃষ্টি করবে। বাংলাদেশের রাজনীতি কূটনীতি সম্পর্কে সামান্য ধারণা আছে এমন যে কোনো ব্যক্তির মনে। এই শিরোনাম করা হয়েছে যে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে যে জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র। মানে বাংলাদেশে কয়েক দশক ধরে সাংবাদিকতা করার অভিজ্ঞতায় যারা বাংলাদেশের রাজনীতি কূটনীতি সম্পর্কে জানেন তারা বিস্মিত হয়ে ভাববেন যে জামায়াতে ইসলামীর সঙ্গে তো যুক্তরাষ্ট্রের বরাবরের একটা সুসম্পর্ক ছিল, কারণ যুক্তরাষ্ট্র সব দেশেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে তারা ইসলামপন্থী দলগুলোর সঙ্গে একটা বাড়তি খাতির রাখে এবং যুক্তরাষ্ট্র আদর্শগতভাবে সকল দলের সঙ্গে সম্পর্ক রাখে যাতে যে কোনো দলকে যে কোনো প্রয়োজনে তারা এক রকমের কাজে লাগাতে পারে, মার্কিন স্বার্থে ব্যবহার করতে পারে এবং সকলকেই মার্কিন স্বার্থ ঘনিষ্ঠ রাখতে পারে। বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোতে, যেগুলোতে খুবই প্রভাবশালী সেকুলার বিশ্বাসী দল আছে, মানে ধর্মভিত্তিক দল নয়, এমন সেকুলার আদর্শে বিশ্বাসী দল আছে, যেমন ধরেন আওয়ামী লীগের মতো দল আছে। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সেকুলার দলগুলোকে অনেক ক্ষেত্রেই রাশিয়া ঘনিষ্ঠ বাম ঘনিষ্ঠ হিসেবে ভাবে, সেসব ক্ষেত্রে সেসব দেশে আরো বেশি বেশি করে তারা ইসলামপন্থী দলগুলোর সঙ্গে সম্পর্ক রাখে। এবং বাংলাদেশে সেই 80-90-এর দশক থেকে, মানে জামায়াতে ইসলামী যখন থেকে রাজনীতিতে সক্রিয় হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের ঘনিষ্ঠতার একটা বড় জায়গা ছিল এই যে জামায়াতে ইসলামী এক রকমের বিপ্লবের মাধ্যমে, ইসলামী বিপ্লবের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না। তারা ভোটে বিশ্বাস করে, রাজনীতিতে বিশ্বাস করে, তারা সংবিধানে বিশ্বাস করে। সেরকম একটা দল বলেই জামায়াতে ইসলামীকে মার্কিন যুক্তরাষ্ট্র চিরকাল তার ঘনিষ্ঠতার মধ্যেই রেখেছে। কাজেই চমকে উঠতেই হয় যে জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র, হঠাৎ করে ওয়াশিংটন পোস্ট এমন একটা শিরোনাম করার প্রয়োজন বোধ করলো কেন? বিস্ময় আরো বাড়ে যখন দেখা যায় এই পুরো রিপোর্টটি সাজানো হয়েছে একটা গোপন রেকর্ডের উপর ভিত্তি করে, যেই রেকর্ডিংটা খোদ ঢাকার মার্কিন দূতাবাসে বসে একজন কূটনীতিক যখন কথা বলছিলেন সামনে বসা কয়েকজন সাংবাদিকের সঙ্গে, এই রিপোর্ট বলছে কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে, তখন ওই গোপন রেকর্ডটি করা হয়েছে মার্কিন দূতাবাসে বসে এবং তারপর সেই রেকর্ডটি ছড়িয়ে দেওয়া হয়েছে যুক্তরাজ্য প্রবাসী আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের, যিনি স্পষ্টতই ভীষণভাবে জামায়াতে ইসলামী বিরোধী এবং বিএনপি পন্থী। সেই ব্যক্তি জুলকারনাইন সায়ের, যার কাছে কিনা হাদির হত্যাকারী কারা সবার আগে সে খবর পৌঁছে গেল, যার কাছে কিনা হাদির হত্যাকারীরা ভারতে সে খবর সবার আগে পৌঁছে গেল, ছবি সহ, যে বিষয়গুলো এখন পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত করতে পারেনি, সেই জুলকারনাইন সায়েরের কাছেই নাকি মার্কিন দূতাবাসের এই আলাপচারিতার রেকর্ডটিও পৌঁছে গিয়েছিল এবং তিনি সেটা ওয়াশিংটন পোস্টের হাতে তুলে দিয়েছেন। জুলকারনাইন সায়ের নিজেই সেটা ফেসবুক পোস্টে দাবি করছেন। ভাবুন তো, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে আমন্ত্রিত অতিথি হয়ে গিয়ে কোনো একজন রেকর্ড করছেন একটা অনানুষ্ঠানিক আলাপচারিতা, একে সেটা সাংবাদিকতার ভীষণভাবে নীতিবিরুদ্ধ। কাজেই বাংলাদেশের কোন সাংবাদিক মার্কিন দূতাবাসে বসে এমন একটা নীতিবিরুদ্ধ কাজ করলেন, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মার্কিন দূতাবাস এমন 3-4-5 জনের উপস্থিতি
পরিস্থিতির একটা রেকর্ড যদি তাদের অনিচ্ছায় সত্যি সত্যি ফাঁস হয়ে যেত, তাহলে কি সেই ব্যক্তিকে চিহ্নিত করতে তাদের খুব অসুবিধা হতো? সেই ব্যক্তির পক্ষে মার্কিন প্রশাসনের আর কোনো রকম আমন্ত্রণ পাওয়া, মার্কিন কূটনীতিকদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা সম্ভব হতো? এমনকি ভাবুন তো, বাংলাদেশিদের সবচেয়ে বড় যে একটা শঙ্কা আর উদ্বেগের জায়গা থাকে, মার্কিন ভিসা পাওয়ার আর কোনো উপায় থাকবে? ওই সাংবাদিকের কোনো প্রশিক্ষণের জন্য কোনো বিশেষ অ্যাসাইনমেন্ট কভার করতে যেতে হলেও এমন একটা দুঃসাহসী কাজ কিংবা সাংবাদিকতার নীতিবিরুদ্ধ কাজ মার্কিন কূটনীতিকের সঙ্গে আলাপ শেষে একজন বাংলাদেশি সাংবাদিক কেন করবেন? একমাত্র এর ব্যাখ্যা হতে পারে এটাই যে মার্কিন দূতাবাস খোদ নিজে এই রেকর্ডিংটা ছড়িয়ে দিয়েছে। কারণ এই রেকর্ডিং এর ভেতরে যা আছে সেটা যদি মনোযোগ দিয়ে বিশ্লেষণ করেন, তাহলে বুঝতে বাকি থাকে না যে যুক্তরাষ্ট্র জামায়াতের বন্ধু হতে চাইছে, কারণ জামায়াত এবার দারুণ ফল করবে নির্বাচনে, এটা বলে এই প্রতিবেদনটি সাজানো হলেও আসলে এই প্রতিবেদনে ভয় দেখানো হচ্ছে যে জামায়াতে ইসলামী এলে শরিয়া আইন চলে আসতে পারে, শরিয়া আইন চলে এলে মার্কিন যুক্তরাষ্ট্র 100% শুল্ক আরোপ করে দিতে পারে বাংলাদেশের অর্থনীতির ওপর, এবং তাহলে বাংলাদেশের অর্থনীতি একেবারে শেষ হয়ে যাবে। মানে এমন সব ছেলে মানুষের কথা কোন কূটনীতিক, কোন পর্যায়ের কূটনীতিক বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে বলছিলেন? এই পুরো কনভারসেশনটি তাই বেশ সন্দেহ উদ্দীপক। কারণ ভুলে গেলে চলবে না যে কথাটা আমি বারবার আপনাদের মনে করাই, ট্রাম্প প্রশাসন অন্য সকল মার্কিন প্রশাসনের চেয়ে আলাদা এ কারণে যে তারা সুনির্দিষ্টভাবে, বিশেষ করে তাদের মানে প্রেসিডেন্ট ট্রাম্পের যে মনোভাব, তাদের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের যে মনোভাব, সেগুলোর ওপর ভিত্তি করে তারা কিছুতেই পৃথিবীর কোনো দেশে ইসলাম পন্থার বিকাশ হতে দিতে চায় না। তারা ইসলাম পন্থার বিকাশকে খিলাফতের বিকাশ হিসেবে মনে করে। জামায়াতে ইসলামী যতই, ওই যে আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারেও সৈয়দ মোহাম্মদ তাহের বলেছেন যে তারা একটা মধ্যপন্থী ইসলামী দল, তারা কট্টর ইসলামী দল নন, তারা সংবিধান সংস্কারের মাধ্যমে দেশ শাসনে বিশ্বাস করেন, কোনো আদর্শ চাপিয়ে দিতে চান না। মার্কিন যুক্তরাষ্ট্র এটা বিশ্বাস করে না। 2025-এর শুরুতেই তুলসী গ্যাবার্ড পরিষ্কারভাবে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশে 2024-এর আগস্টের পর থেকে একটা দলকে খিলাফত প্রতিষ্ঠার চেষ্টায় উদ্গ্রীব দেখা যাচ্ছে। এবং ওই যে বাংলাদেশে 24-এর আগস্টের পর জামাতে ইসলামীও বেরিয়ে এসেছে, হিজবুত তাহরিরও বেরিয়ে এসেছে, এবং মব সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ভাঙচুর, অগ্নিসংযোগকারী এবং নারীদের পোশাক, ফুটবল খেলা সবকিছুতে নাক গলানো তৌহিদি জনতার যে উত্থান হয়েছে, যারা মাজার পোড়াচ্ছে, যারা বাউলদের গায়ে হাত তুলছে, তাদের প্রত্যেককেই এই খিলাফতের অংশ বলে মনে করছে নতুন মার্কিন প্রশাসন, ট্রাম্প প্রশাসন। ঐতিহাসিকভাবে যে জামাতে ইসলামী তাদের বন্ধু ছিল, সেই বন্ধুকে পাশ কাটিয়ে তারা জুলাই মাসে সরাসরি গিয়ে তারেক রহমানকে লন্ডনে এই বার্তা দিয়ে এসেছেন যে তারা বিএনপিকেই সমর্থন দিতে চান। জুন মাসে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দেবেন কবে, জানেন না কবে, কিভাবে দেবেন, আগে সংস্কার পরে বিচার, এসব বলতে বলতে গিয়ে লন্ডনে গিয়ে তারেক রহমানকে কথা দিয়ে আসতে বাধ্য হলেন যে ডিসেম্বরে না হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন। তখনও আমি বলেছি সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। আর জুলাইয়ে গিয়ে তখন যুক্তরাষ্ট্রের যেই রাষ্ট্রদূত চার্জ দ্য অ্যাফেয়ার্স ছিলেন পিটার হাসের পর থেকে, সেই ট্রেসি অ্যান জ্যাকবসন সরাসরি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এসেছিলেন। তারেক রহমানকে তারা ফেরাবেন নাকি খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনবেন তা নিয়ে খালেদা জিয়া রোগশয্যায় চরম অসুস্থ হয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সন্দেহ ছিল বটে, কিন্তু জামাত নয়। বিএনপি তাদের সেফ অপশন, নিরাপদ পছন্দ, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন, ট্রাম্প প্রশাসন অনেক আগে পরিষ্কার করেছে। কাজেই এমন একটা কনভারসেশন হঠাৎ করে বিএনপি
জামায়াতপন্থী এক সাংবাদিকের মাধ্যমে দিল্লি ব্যুরোতে পৌঁছনো এবং তারপর ওয়াশিংটন পোস্টের দিল্লি ব্যুরো থেকে সেই সংবাদে এটা লেখা যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র জামায়াতের সাথে বন্ধুত্ব করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতের মধ্যে যে এরই মধ্যে সম্পর্কের একটা টানাটানি সেটা আরো গুরুতর রূপ নেবে এবং মাইকেল কুগলম্যানের মতো একজন প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ককে হাজির করা, যিনি প্রায় 1 বছর হয়ে গেল ক্রমাগত লিখছেন যে ইউনূস সরকার বাংলাদেশে চরমপন্থার বিকাশ হতে দিচ্ছে, ট্রাম্প প্রশাসনের সুনির্দিষ্টভাবে বাংলাদেশে দ্রুত একটা নির্বাচিত সরকার আনার পথে কাজ করা উচিত, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করা উচিত, বাইডেন প্রশাসন যে প্রভাব রেখে গেছে তা থেকে মুক্ত হওয়া উচিত, কারণ না হলে বাংলাদেশ 16 কোটি 17 কোটি দেশ, সেটা শুধু এই অঞ্চল নয় পুরো বিশ্বের জন্য একটা মাথা ব্যথার কারণ হবে। এই কনভারসেশনটা কত ছেলে মানুষই, যেই কনভারসেশনটা ফাঁস হয়েছে, মানে ওই মার্কিন কূটনীতিক নারী সাংবাদিকদেরকে বলছেন যে আপনারা কি আপনাদের টক শোতে জামায়াতের লোকজনকে আনতে পারবেন, আমরা ওদের বন্ধু হতে চাই। 2023-এর অক্টোবরে, মনে আছে কিনা জানি না, 2024-এর নির্বাচনের আগে 2023-এর অক্টোবরের রাজপথ বাংলাদেশে, সারা বাংলাদেশে বিএনপির আন্দোলন তুঙ্গে, বিএনপির আন্দোলনের সঙ্গে জামায়াতে ইসলামীও তখন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলো। সে সময় রীতিমতো জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহেরের সঙ্গে আমেরিকান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যাথিউ বের যে বৈঠক অনুষ্ঠিত হয়, গোপন বৈঠক হিসেবে সে খবর তখন সংবাদ মাধ্যমে আসে এবং মার্কিন দূতাবাসের সঙ্গে সৈয়দ মোহাম্মদ তাহেরের ওই বৈঠকের পরেই কিন্তু জামায়াতে ইসলামী আরো ব্যাপক কর্মসূচি ঘোষণা করে। জামায়াতে ইসলামী তখন পিটার হাস যে ভিসা নিষেধাজ্ঞার এক রকমের হুমকি হুঁশিয়ারি উচ্চারণ করছিলেন বাংলাদেশের প্রশাসনের কর্মকর্তাদের বিষয়ে, গণমাধ্যম কর্মীদের বিষয়ে, যে যারাই আওয়ামী লীগ সরকারের সহায়তা করবে, আওয়ামী লীগকে নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করবে, তাদের বিরুদ্ধেই পিটার হাস বলছিলেন যে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে। তখন জামায়াতে ইসলামী পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে সরাসরি বলা হয় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশের প্রকৃত বন্ধু, একনায়কতন্ত্র থেকে দেশকে উদ্ধারের চেষ্টা আসলেই প্রশংসনীয়, আশা করি তিনি বাংলাদেশকে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে রূপান্তর করার এই প্রচেষ্টা চালিয়ে যাবেন। কাজেই বাইডেন প্রশাসনের সঙ্গেও শেখ হাসিনার 2024-এর আগস্ট পর্যন্ত জামায়াতে ইসলামীর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতাটা এই পর্যায়ে ছিল। পিটার হাসের সঙ্গে, পিটার হাসের যে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের একেবারে নিয়মিত যোগাযোগ এবং ওঠা বসা ছিল। এ দফায়ও এই যে সপ্তাহখানেক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার, তিনি যে ভার্চুয়ালি তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন, যেটা সংবাদ মাধ্যমে খুবই জোরে সোরে এলো যে তারা ক্ষমতায় এলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে আলাপ আলোচনা, সেই বাণিজ্য আলাপ আলোচনা তারা চালিয়ে যাবেন কিনা, একই রকম সুযোগ সুবিধা তারা দিয়ে যাবেন কিনা, সে আলাপ তো জেমিসন গ্রিয়ার জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গেও করেছেন। কাজেই জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্কটা নেই কোথায়? টকশো হোস্টদেরকে, এই কূটনীতিককে মার্কিন দূতাবাসে বসে বলতে শোনা যায়, আপনারা কি তাদেরকে টকশোতে ডাকতে পারবেন? বাংলাদেশের টকশোগুলোতে 24 আগস্টের পর থেকে যখন জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির এবং তাদের বুদ্ধিজীবীরা প্রকাশ্যে বেরিয়ে এলেন যে তারা জামায়াতপন্থী, এটা একরকম ঘোষণা করে, এবং জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে চিহ্নিত করা গেল, তারপর থেকে তারা তো নিয়মিতভাবে সকল টেলিভিশন টক শোতে অংশ নিচ্ছেন এবং তারা নারী হোস্টদের টেলিভিশন টক শোতে অংশ নিচ্ছেন, বিস্তারিত সাক্ষাৎকার দিচ্ছেন বাংলাদেশের এবং আন্তর্জাতিক যে কোনো সংবাদ মাধ্যমকে। তাহলে এ ধরনের আলাপ কেন? হঠাৎ করেই ওই দূতাবাস কর্মী, আমি বারবারই বলছি যে কোন পর্যায়ের কূটনীতিক আমি জানি না, যিনি কিনা এমন কথা বলে বসলেন যে জামাত আসলেই শরিয়া আসবে, এ ভয় পাওয়ার কারণ নাই, কারণ তারা জানে যে আমরা কি করতে পারি, আমরা তাহলে সকল গার্মেন্টসের অর্ডার বন্ধ করে দিব, আর কোনো অর্ডার বাংলাদেশ পাবে না যদি জামাত এসে শরিয়া আইন চালু করে এবং নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেয়, তাহলে আর কোনো অর্ডার পাবে না। তখন বাংলাদেশের পুরো অর্থনীতি একেবারে শূন্যে
পরিণত হবে। কাজেই এ কাজ তারা কখনো করবে না। তবে আমরা এমন একটা সম্পর্ক চাই যাতে ফোন ওঠালেই তাদের বোঝাতে পারি যে আপনারা যা করছেন তার ফল দাঁড়াবে। সত্যি জামায়াতে ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই, তাহলে গত সপ্তাহে বাণিজ্য প্রতিনিধি যুক্তরাষ্ট্র থেকে ফোন করে আমিরের সঙ্গে যুক্ত হলেন কি করে? হঠাৎ করে বাংলাদেশের কজন সাংবাদিককে ডেকে মার্কিন দূতাবাসের কূটনীতিক বলবেন যে আপনারা ডাকুন না টকশোতে, আমরাও খাতির করতে চাই। এই কনভারসেশন, এই আলাপচারিতা একটা সাজানো নাটক না হলে একে কোনোভাবে বিশ্বাস করা যায়? প্রিয় দর্শক, আন্তর্জাতিকভাবে অন্যতম প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট বাংলাদেশের নির্বাচনকে নিয়ে মোটামুটি একটা বিস্ফোরণ ঘটিয়েছে। ঘণ্টা কয়েক আগেই তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে যার শিরোনাম হচ্ছে ইউএস সিক্স টু বি ফ্রেন্ডস উইথ বাংলাদেশ ওয়ান্স ব্যান্ড ইসলামিস্ট পার্টি। শিরোনাম শুনেই আপনারা বুঝতে পারছেন যে কি বলতে চাইছে ওয়াশিংটন পোস্ট। যুক্তরাষ্ট্র চায় এই নির্বাচনের মাধ্যমে এক সময়ে নিষিদ্ধ থাকা দল জামাতে ইসলামী ক্ষমতায় আসুক। প্রতিবেদনটির সাবটাইটেলে বলা হচ্ছে তাদের হাতে একটি অডিও রেকর্ড রয়েছে। সেই অডিও রেকর্ড অনুযায়ী ঢাকায় একজন মার্কিন কূটনীতিক বলেছেন যে ওয়াশিংটন কিভাবে জামাতে ইসলামীর সাথে যোগাযোগ করতে চায় যা সম্ভাব্য হবে মার্কিন ভারত সম্পর্কের টানাপোড়েন ডেকে আনবে। এই প্রতিবেদনে বলা হচ্ছে তাদের হাতে যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড অনুযায়ী মার্কিন কূটনীতিকরা এই দলের সাথে অর্থাৎ জামাতে ইসলামের সঙ্গে তাদের যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন। দলটি ঐতিহ্যগতভাবে শরিয়া আইন দ্বারা শাসন পরিচালনা এবং মহিলাদেরকে কেবলমাত্র তাদের সন্তানদের প্রতি তাদের কর্তব্য পালনে সহায়তা করার জন্য কর্মঘণ্টা হ্রাস করার পক্ষে যুক্তি দিয়ে আসছে। তবে সম্প্রতি তারা মানুষের সমর্থন বৃদ্ধির চেষ্টা করছে, বলছে তারা এখন মূলত দুর্নীতি নির্মূল করার দিকে মনোনিবেশ করছে। বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের সাথে সাথে সেখানকার আমেরিকান কূটনীতিকরা ইঙ্গিত দিয়েছেন যে তারা পুনরুত্থিত ইসলামপন্থী দলগুলোর সাথে কাজ করার জন্য আগ্রহী এবং এই বিষয়টি মোটামুটি ওই রেকর্ডের মধ্য দিয়েই সবকিছু বেরিয়ে আসছে এবং সেই রেকর্ডকে ভিত্তি করেই আরও বেশ কয়েকজনের মন্তব্য নিয়ে এই রিপোর্টটি তৈরি করা হয়েছে। আমি দীর্ঘ এই প্রতিবেদনের অংশ বিশেষ আপনাদের জন্য তুলে ধরছি। এটুকু শুনলে মোটামুটি বোঝা যাবে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে কি ভাবতে চাইছে, অন্তত ওয়াশিংটন পোস্ট যা বলছে। এই প্রতিবেদনে বলা হচ্ছে যে গত 1 ডিসেম্বর অর্থাৎ 2025-এর 1 ডিসেম্বর বাংলাদেশে মার্কিন দূতাবাসের কার্যালয়ে বাংলাদেশেরই কয়েকজন নারী সাংবাদিকদের সাথে একটা রুদ্ধদ্বার বৈঠক ছিল, যেখানে ছিলেন ওই মার্কিন কূটনীতিক। অডিও রেকর্ডটিতে তাকে বলতে শোনা যাচ্ছে দেশটি ইসলামিকভাবে পরিবর্তিত হয়েছে এবং ভবিষ্যৎবাণী তিনি করছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামাতে ইসলামী আগের চেয়ে অনেক ভালো করবে। তিনি বলছেন আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। ওয়াশিংটন পোস্ট যদিও ওই কূটনীতিকের নাম প্রকাশ করেনি তার নিরাপত্তার কারণে, এটিও এখানে উল্লেখ করা হয়েছে। ওই কূটনীতিক বলছেন আমি বিশ্বাস করি না যে জামাত শরিয়া আইন আরোপ করবে। এমন কিছু না করার জন্য ওয়াশিংটনের কাছে অস্ত্র রয়েছে, সেই অস্ত্র তারা ব্যবহার করতে প্রস্তুত। কি অস্ত্র? তিনি বলছেন জামাত নেতারা যদি এ ধরনের কিছু করেনি তবে মার্কিন যুক্তরাষ্ট্র তার পরের দিনই তাদের উপরে অর্থাৎ বাংলাদেশের উপরে 100% শুল্ক আরোপ করবে এবং যেটি নিয়ে এই শুল্কের বিষয়টি নিয়ে সারা বিশ্ব এখন তোলপাড় অবস্থায় আমরা সবাই জানি। এদিকে ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে লিখিত বক্তব্যে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শি যা বলছেন তা হচ্ছে এরকম যে ডিসেম্বরে যে আলোচনা সভাটি হয়েছিল তা ছিল একটি নিয়মিত অনানুষ্ঠানিক সভা,
যেখানে রেকর্ডের কোনো সুযোগ ছিল না, কিন্তু রেকর্ডটি তো ওয়াশিংটন পোস্টের কাছে রয়েছে, তাই না? এখন মনিকা শিরির মতো মানুষেরা তো অস্বীকার করবেনই, খুব স্বাভাবিক। তিনি বলছেন, বৈঠকে অনেক রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়েছে এবং যুক্তরাষ্ট্র বিশেষ কোনো দলকে বেশি প্রাধান্য দেয় না এবং বাংলাদেশি জনগণের দ্বারা নির্বাচিত যে কোনো সরকারই হোক না কেন তার সাথে কাজ করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের রয়েছে। ফরমাল যেসব বক্তব্য দেওয়ার কথা তাই দিয়েছে। এদিকে জামাতে ইসলামীর যুক্তরাষ্ট্র শাখার মুখপাত্র মোহাম্মদ রহমান তিনি বলছেন ওয়াশিংটন পোস্টকে যে একটি ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকে করা মন্তব্যের প্রেক্ষাপটে আমরা কোনো ধরনের মন্তব্য করতে চাই না। বোঝা যাচ্ছে তো। ওয়াশিংটন পোস্ট বলছে, আগেকার অপ্রকাশিত অনেক মন্তব্য রয়েছে এরকম যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের, যা বাংলাদেশে পরিবর্তিত এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশে নিযুক্ত মার্কিন কূটনীতিকরা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কিভাবে দেখছেন তার স্পষ্ট একটি চিত্র পাওয়া যায়। এদিকে আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়ার সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান, যে নামটির সাথে আমরা বেশ পরিচিত, তিনি দক্ষিণ এশিয়া, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে নানান ধরনের গবেষণা করছেন, তার মন্তব্য তুলে ধরা হয়েছে এখানে। কুগেলম্যান বলছেন, জামায়াত ইসলামীর সাথে আমেরিকার যোগাযোগ যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে আরেকটি ফাটল তৈরি করতে পারে। পাকিস্তানের সাথে ভারতের সাম্প্রতিক সংঘাত, রাশিয়ার তেল কেনা, একটি অসমাপ্ত বাণিজ্য চুক্তি এবং অনেক ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপের কারণে দেশ দুটির মধ্যে সম্পর্ক এর মধ্যে প্রায় তলানিতে পৌঁছেছে। ভারত এবং যুক্তরাষ্ট্রের কথা বলা হচ্ছে। বহু বছর ধরে বাংলাদেশে ভারতের সবচেয়ে বড় ভয় জামাত। ভারত দলটিকে পাকিস্তানের মিত্র এবং তাদের আঞ্চলিক নিরাপত্তার কৌশলগত জায়গা থেকে হুমকি হিসেবে দেখে। এদিকে বাংলাদেশে মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শি তিনি কি বলছেন, এই বিষয়ে মার্কিন ভারত সম্পর্কের উপর কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না বাংলাদেশের নির্বাচন। অর্থাৎ বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র যাই করুক না কেন, এটি ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। মানে পরোক্ষভাবে আবার তার উত্তরটি বেরিয়ে আসছে। ওয়াশিংটন পোস্টে বলা হচ্ছে, ভারত বাংলাদেশ সম্পর্ক এরই মধ্যে তলানিতে। হাসিনা ভারত সরকারের মিত্র ছিলেন এবং ক্ষমতাচ্যুত হওয়ার পর নয়াদিল্লিতে অবস্থান করছেন। ডিসেম্বরের বৈঠকটিতে ওই মার্কিন কূটনীতিককে বলতে শোনা যায় শেখ হাসিনা সম্পর্কে, রাজনৈতিকভাবে হাসিনার সাজা দারুণ ছিল, মোটামুটি তিনি উচ্ছ্বসিত এবং দারুণটা শব্দটা একটু কটাক্ষ করে উচ্চারণ করেন। যদিও মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন এবং স্বচ্ছ নয়, তারপরও শেখ হাসিনা দোষী এবং ট্রাইব্যুনালে যেভাবে হোক প্রমাণ করার চেষ্টা করা হয়েছে এবং যেটি বেশ আকর্ষণীয়। এই প্রতিবেদনে বলা হচ্ছে যে কোনো রাজনৈতিক বিশ্লেষকও মনে করেন জামাতে ইসলামী আগের চেয়ে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। তাদের মতে হাসিনার অধীনে যখন জামাতের রাজনীতি নিষিদ্ধ ছিল তখনই এই দলটি আরো বেশি গতি সঞ্চয় করেছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে। 2024 সালে হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে জামাতে ইসলামী ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে 4টি বৈঠক করেছে এবং ঢাকায় আরো বেশ কয়েকটি বৈঠক করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ডিসেম্বরের বৈঠক সম্পর্কে, অর্থাৎ যেই বৈঠকের অডিও ক্লিপ ওয়াশিংটন পোস্টের হাতে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ঢাকায় মার্কিন দূতাবাসে অনুষ্ঠিত আলোচনার সময় মার্কিন ওই কর্মকর্তা আরো ইঙ্গিত দেন যে জামাত ইসলামের সাথে যোগাযোগের পাশাপাশি মিশনের কর্মীরা, অর্থাৎ মার্কিন দূতাবাস, বাংলাদেশের মার্কিন দূতাবাসের কর্মীরা হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য যে রক্ষণশীল ইসলামপন্থী দলগুলো রয়েছে তাদের সাথেও যোগাযোগ করবেন, তিনি এই আশা ব্যক্ত করেন। মোটামুটি তারা ইঙ্গিত দিয়ে দেন যে কি করতে হবে। তিনি বলেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। একটু খেয়াল করুন কি মানে বোঝা যাচ্ছে তার বক্তব্যের মধ্য দিয়ে। ওই কূটনীতিক বলছেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক, কারণ
আমরা ফোন ধরেই যাতে বলতে পারি এটা ওটা এইভাবে কার্যকর করা হোক। মানে তাদেরকে একটা পুতুল সরকার দরকার এই মুহূর্তে। এবং আমি এর আগেও আপনাদের বলেছি যে আমরা তথাকথিত আরব বসন্ত বলি বা মিডল ইস্টে বিভিন্ন সময় যে সরকারগুলো পরিবর্তন হয়েছে, মোটামুটি বিশেষ বিশেষ ব্যক্তির মাধ্যমে আন্দোলন ক্রিয়েট করে রানিং সরকারগুলো পরিবর্তন করা হয়। তার মাধ্যমে যখন যুক্তরাষ্ট্রের চাওয়া পাওয়ার হিসেব মেলে না, তখন আবার ওই বিশেষ ব্যক্তিকে পরিবর্তন করে তাদের একটা পুতুল সরকার প্রয়োজন হয় সো কল্ড ইলেকশনের মাধ্যমে। বাংলাদেশেও খুব স্বাভাবিক সেই বিষয়টি অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তারা কতটুকু সফল হবে কিংবা হবে না সেটি পরের কথা। ওই কূটনীতিক জোর দিয়ে বলছেন, যেটি ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে এবং ওয়াশিংটনের কাছে অভিশপ্ত নীতি, অর্থাৎ তাদের কাছে যে অভিশপ্ত নীতি শরিয়া আইন, তা যদি বাস্তবায়ন করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির বিশাল পোশাক শিল্পের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারণ বাংলাদেশের সমগ্র অর্থনীতি যে কয়েকটি খাতের উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে পোশাক শিল্প অন্যতম। সেই পোশাক শিল্পের 20% রপ্তানি হয় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে। অতএব সেটিও বন্ধ করে দেওয়া হবে। আর জামাত সম্ভবত শরিয়া আইন বাস্তবায়ন করবে না, কারণ এই দলে অনেক শিক্ষিত এবং বুদ্ধিমান লোক রয়েছে। আমরা তাদের কাছে স্পষ্ট করে বলবো তাদের কি করতে হবে। সবশেষে ভারতের উদ্বেগের বিষয়টি তুলে ধরে গুগল মানের মন্তব্য যেটি তুলে ধরা হয়েছে তা হচ্ছে, যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক যদি ভালো অবস্থা থাকতো তাহলে নির্বাচনের আগে আমেরিকানরা জামাত ইসলামী সম্পর্কে আরো বেশ খানিকটা ভাবতো। কিন্তু এই অংশীদারিত্ব সত্যি খুব জটিল আকার ধারণ করেছে। অতএব এটি মনে করার কোনো কারণ নেই যে মার্কিন কর্মকর্তারা ভারতীয় উদ্বেগের প্রতি আরো বেশি মনোযোগী বা সংবেদনশীল হয়ে উঠবে। মোটামুটি এই হচ্ছে ওয়াশিংটন পোস্টের যে বিস্ফোরণমূলক তথ্য বা প্রতিবেদন, সেটি তুলে ধরলাম। এবং এই যে প্রতিবেদনটি তুলে ধরা হয়েছে এটি একেবারে অস্বাভাবিক মনে হয় না, যথেষ্ট তথ্য উপাত্ত তাদের কাছে রয়েছে এরকম মনে করি।